সংসারে থেকেও সংসারের কালিমা সবার গায়ে লাগে না। পাঁকের মধ্যে সাঁতার কাটলেও অনেকে শুদ্ধ থাকতে পারে, মেঘও পারবে। নীল চোখের সামনে থাকলেও তাকে অতিক্রম করে ও নিজের জগৎ গড়ে নিতে পারে। ভাবি, তুমি একটা থিওরির কথা বলছো। মানুষের মন সবসময় সেই থিওরি মেনে চলে না, চলতে পারে না। তুমি নিজেই ভাবো তো, এই যে প্রতিদিন নীলকে নিজের চোখের সামনে দেখবে, তারপর কোনো একটা দিন তো ও দুর্বল হয়ে যেতে পারে নীলের প্রতি, তারপর কিছু একটা বলে ফেলতে পারে, আর তারপর যদি নীল আবার ওকেই অপমান করে, তখন ও যদি নিজের আবেগ বশে না রাখতে পারে, ও নিজে ভুগবে। উফ, তোকেও বলি হারি যাই ময়ূরী, এত ঘটনা ঘটে যাবার পর, এত অপমানিত হবার পর তুই কেন ওর ব্যাপারে নাক গলাচ্ছিস? তোর এখনো শিক্ষা হবে না? দে না, ওকে কষ্ট পেতে দে। ও যদি নীলের সামনে গিয়ে কষ্ট পায়, ও পা। নীল যদি ওকে অপমান করে, করুক, ও কষ্ট পা, ও অপমানিত হোক, তাতে তোর কি? ওর যা ইচ্ছাকে করতে। আর ওই যে রাতে গান গায় না, গান গেয়ে কান্নাকাটি করে, তুই কানে তুলো গুঁজে থাক, চোখে তুই কিচ্ছু দেখবি না, এরকম ভাবটা কর। দেখ ময়ূরী, তুই যাই করিস না কেন, ওর যা করার ও সেটা করবে। আর তোমার বাবা ওকে সাপোর্ট করতেই থাকবে, করতেই থাকবে। যেটা সাপোর্ট করবার সেটা করবই, অবশ্যই করব। তো বেরোবার সময় হয়নি? হ্যাঁ ভাবি, অনেকক্ষণ। তাহলে এই সমস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস কেন? চল। সারাক্ষণ আদিক্ষেতা, ছোট মেয়েকে নিয়ে সারাক্ষণ আদিক্ষেতা। তাহলে মেঘ, তুই ইউনিভার্সিটি ছাড়বি না। জেঠিমণিকে একটা ফোন কর, তাহলে নিশ্চয়ই যেতে বলবে। কি ব্যাপার মেঘ, এত তাড়াতাড়ি চলে এলি? ক্লাস হলো না? হলো না, না করলাম না, এমনি ইচ্ছে হলো না তাই। কেন কেন মন খারাপ? দিদি ভাই, আমার মন নিয়ে না তুই এত ভাবিস না, এত ভাবনা তুই সামলাতে পারবি না। হ্যাঁ বল। না রে রেশমি, ওইগুলোর ওপর না কিছু করা হয়নি। আসলে আমার বইগুলো তো ওই বাড়িতে, বাপিকে বলেছি কাল পরশু হয়তো নিয়ে আসবে। হ্যাঁ, বাকিগুলো আমি আজকে রাত্রে দেখি করে নেব। ভাবি, কাল পরশু ওর বই আনার আগে আমি যদি আজ গিয়ে নিয়ে আসি, কেমন হবে? ওদের কাছে হব রেসপন্সিবল দিদি, আর বই খুঁজতে একেবারে নীলের শোয়ার ঘরে যাওয়া। থ্যাংক ইউ মেঘ, থ্যাংক ইউ আইডিয়াটা দেওয়ার জন্য। জেঠিমণিকে ফোন করাটা হাতে থাক, কাজে লাগবে। কি ব্যাপার? হ্যালো নীল, আই এম রিয়েলি সরি, একটা জরুরি দরকারে ফোন করেছিলাম। ময়ূরী, তোমার কি দরকার সেটা একটু সংক্ষেপে বলো। আসলে মেঘের বইগুলো বাড়িতে আছে তো, আর তাই জন্য মেঘের পড়াশোনা করতে একটু অসুবিধা হচ্ছে। আমি কি গিয়ে ওই বইগুলো নিয়ে আসতে পারি? নীল, তুমি কি শুনছো? তোমার যদি অসুবিধা না থাকে। কবে আসতে চাইছো? আজ। ওকে, তবে শুধু বই নয়, তোমার বোনের আরো অনেক আবর্জনা পড়ে আছে আমার ঘরে। তানপুরা, হারমোনিয়াম, জামা কাপড়, সবকিছু।
হারমোনিয়াম, তানপুরা, জামা কাপড় এগুলো এখানেও আছে, কিন্তু বইগুলো সবকিছু খালি করে নিয়ে গেলে আমার সুবিধে হয়। আমি আমার ঘরটা রং করাবো ঠিক করেছি, সেলিব্রেশন হবে। তুমি আমার কষ্ট দেখতে পাও, বুঝতে পারো? কি হলো মেঘ, কথাটা পছন্দ হলো না বুঝি? মা, একটু কষ্ট হলে হোক, কিছু যায় আসে না। কিন্তু একবার পেছোতে শুরু করলে দেওয়ালে পিঠ থেকে যাবে মা। হেরে গেলে চলবে কি করে বলো তো? উফ, সেই জেদ, সেই জেদের কথা বাবার বংশের মতো। বাবা যে তোর কানে কি মন্ত্র দিয়েছে সেটা তুই আর তোর বাবাই জানিস। তুই কেন বুঝতে পারছিস না? কেন বুঝতে পারছিস না তুই? এই যে তুই দিনে দিনে একগুঁয়ে জেদি হয়ে উঠছিস না, এটা এটা তোর সর্বনাশের কারণ বুঝতে পারছিস না তুই? ভালো মন্দ বিচারের বোধ বুদ্ধি সব তোর লোপ পেয়েছে, বুঝতে পারছিস না তুই? একটার পর একটা ভুল তুই করেই চলেছিস। দুম করে তুই একটা বিয়ে করে ফেল, যে বিয়েটা অন্যায়, অধর্ম, যে বিয়েটাতে ভালো কিচ্ছু হতে পারে না। আর তাই যদি হতো তাহলে জগতে ধর্ম অধর্ম বলে কিচ্ছু থাকতো না, কিচ্ছু না। তুই কি করলি? তোর দিদিভাই তোর শ্বশুর বাড়ি গেল, সেই দিদিভাইকে তুই প্রতি পদে পদে অপমান করলি, প্রতি পদে তাকে ছোট করলি। কর্মফল মেঘ, সবটা কর্মফল। এই জীবনে কর্মফল না, এই জীবনেই মানুষকে ভোগ করে যেতে হয়। আজকে যা কিছু ঘটছে সব তোর কর্মফল। একটু ইজি হতে দেননি। দাদাভাই এর মধ্যে ময়ূরীদির সঙ্গে যা ব্যবহার করেছে, শুধু ময়ূরীদি বলেই এখনো দাদাভাইয়ের সঙ্গে কথা বলে। বুঝলাম। এই আমার কিন্তু খুব কিউরিওসিটি হচ্ছে, ওরা ওই ঘরে কি করছে বলতো? কি করবে? কাজ করছে। কাজ? তুই চুপ করবি? তোর না একটা প্রেম করা দরকার, বুঝলি তো মিনি? তাহলে এই যে এত কিউরিওসিটি হচ্ছে, এগুলো সব চলে যাবে। এই চল না দেখে দেখে আসি। চল। চুপ করে বস এখানে, একদম চুপ করে বস। উকি ঝুঁকি দিয়ে ব্যাপারটা গন্ডগোল করিস না। দেখেছিস তো দাদাভাই কিরকম খেপচুরিয়াস টাইপ হয়ে থাকছে সবসময়। যদি বুঝতে পারে আমরা উকি ঝুঁকি দিচ্ছি, পুরো ব্যাপারটা একদম ঘেঁটে যাবে। আমার না ময়ূরীদিকে দেখে খুব খারাপ লাগে মাঝে মাঝে, জানিস তো? ময়ূরীদি তো দাদাভাইকে জেনুইনলি ভালোবাসতো, আর ভালোবাসতো বলেই সেদিন কনের সাজেও মণ্ডপ থেকে সরে এসেছিল। ভেবেছিল দাদাভাই মেঘকে ভালোবাসে বলে মেঘের সঙ্গেই ভালো থাকবে। এবার সব ঠিক হয়ে যায়। রাগারাগি করিনি তো আমি শুধু বলেছি কথা আছে। তুমি এর মধ্যে ঢুকছো কেন? ঢুকছি তার কারণ তোমার কাছে অকারণে বকুনি খাচ্ছে, আর তুমি আর তোমার ছোট মেয়ে মিলে ওর সঙ্গে খারাপ ব্যবহার করে যাচ্ছ। মধুমিতা, আমি যদি ওকে বকি সেটাকে খারাপ ব্যবহার বলে না, শাসন করা বলে। তা কথা নেই বার্তা নেই, বাড়িতে ঢুকেই সেই শাসনটা করা হচ্ছে কেন শুনি? তুমি কি জানো ও আজকে কোথায় গিয়েছিল? কেন, কোথায় গিয়েছিল? এটাই তো জিজ্ঞেস করছি, তুমি কি জানো? আরে বাবা, সবকিছু তো জানবার দরকার নেই আমার। আমি তো ওর পেছনে গোয়েন্দাগিরি করছি না, আমি সিসিটিভি ক্যামেরা নই যে সারাক্ষণ জানবো কোথায় যাচ্ছে কি করছে। ওর যেটা আমাকে জানানোর প্রয়োজন হয় সেটা জানায়, যেটা জানানোর দরকার হয় না সেটা জানায়। মেঘের শ্বশুর বাড়িতে ও নিয়মিত যাচ্ছে, এটা কি তোমাকে জানানোর প্রয়োজন আছে না নেই? জানতে না তো? আমিও জানতাম। ও নাকি মেঘের শ্বশুর বাড়িতে গিয়েছিল মেঘের বইগুলো আনতে। আমি তো জানতাম না তুমি ও বাড়ি যাবে। আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম, ওই রাস্তা দিয়ে ফিরছিলাম। তখন আমার মনে পড়লো যে আমি শুনেছিলাম মেঘ ফোনে নিজের বন্ধুর সঙ্গে কথা বলছিল যে ওর বই খাতা নেই, ওর পড়াশোনা করতে প্রবলেম হচ্ছে। তাই আমি ভাবলাম যে এখন মেঘ যদি ওই বাড়িতে বই আনতে যায় তাহলে ওকে তো একটা খারাপ সিচুয়েশন ফেস করতে হতে পারে, কিন্তু আমি বইগুলো আনলে ব্যাপারটা ইজি হয়ে যাবে, তাই আর কি। আচ্ছা, এমনটা তো নয় যে আমি বইগুলো নিয়ে আসলে তোমরা কিছু জানতে পারতে না। আমি এটাই ভেবেছিলাম বইগুলো নিয়ে যখন বাড়ি ঢুকবো তোমরা জেনে যাবে আমি ও বাড়ি গেছি। মেঘের শ্বশুর বাড়িতে যাওয়ার আগে তোমার আমাদের জানানো উচিত ছিল না? ভাবি, ওটা মেঘের শ্বশুর বাড়ি হতে পারে, কিন্তু আমার সত্যিই মনে হয়নি ও বাড়ি থেকে বই নিয়ে আসলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে।
তুমি না ভাবি, শুধু শুধু আমাকে ও বাড়িতে অমনি করে কথা বললে। কি বলেছে রে? ওদের সামনে তোর বাপি তোকে কি বলেছে? কি আর বলবে ভাবি, যা বলে সব সময়। ও বাড়ি ভর্তি লোকজন ভাবলো আমি লুকিয়ে লুকিয়ে ও বাড়িতে গেছি। তুমি সব সময় আমাকে এত হিউমিলিয়েট কেন করো সব জায়গায়? আমি তো তোমার নিজের মেয়ে নাকি? না মা, আমার আমার মাঝে মাঝে মনে হয় আমি হয়তো তোমার নিজের মেয়েই নই। আমাকে কি কোনো ডাস্টবিন থেকে কুড়িয়ে টুড়িয়ে পেয়েছো নাকি? শোন শোন, তোর সঙ্গে আমার কথা আছে। কি কথা মানে? কি কথা? কি ব্যাপার বলতো? আড়ষ্ট কেন ভয় পাচ্ছিস? না, তুমি কি আজই ফোন করবে? Yes. ওই একটা কথা আছে না, শুভস্য শীঘ্রম। আমি ওই শীঘ্রমটাতেই বিশ্বাস করি। এই আমাদের বাড়ির অনেকের মতন ওই আচ্ছা ভাবছি দেখি ধীর লয় সমস্তটা ও আমার চলে না। তোর জেঠুমণিকে আমি তো প্রপোজ করেছিলাম, সে তো তখন ওই বোধ হয় দেখি ভাবছি ভাবতে ভাবতে দিন কাবার। সে তখন টেস্ট ক্রিকেট খেলছে, বুঝলি? আমার তো এসব সয় না। আমি একদিন দুম করে বলেই ফেললাম তোমাকে বিয়ে করতে চাই। রিয়েলি? কি বললো জেঠুমণি? বলবে কি, সে তো বিষম টিসম খেয়ে একেবারে কেলেঙ্কারি ব্যাপার। শেষে বলে কি না আমিও আসলে ভাবছিলাম বলবো। তখন আমি বললাম শোনো, তোমার ওই ভাবনা আর কাজের মধ্যে অনেকখানি টাইম গ্যাপ, তো আমার অত ধৈর্য থাকে না। বলো হ্যাঁ কি না। জেঠুমণি, ইউ আর মাই ডার্লিং। আচ্ছা বেশ, এবার এসো, তোমার ডার্লিং এর নম্বরটা বলো, আমি তাকে একটু ফোন করি। বল। আচ্ছা না শোন, ও তো আমার নাম্বারটা চেনে না, আননোন নাম্বার দেখে তো ধরবে না হয়তো। তার চেয়ে তুই তোর ফোনে ওকে কানেক্ট করে আমায় ধরিয়ে দে। তোমার ফোনটাই দাও না, আমি তোমার ফোন থেকে ফোনটা করি। যদি ফোনটা না ধরে তখন আমি। কেন রে, তোর কি মনে হচ্ছে তোরা কি কথা বলবি আমি শুনে ফেলবো? আমি কিচ্ছু শুনবো না। ঠিক আছে, তুই যা ওইদিকে গিয়ে কথা বল, ওকে বল আমি কথা বলতে চাইছি, তারপর আমায় দে। যা। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। ও জেঠিমণি, তুমি ওর বাবা মাকে কেন আসতে বললে? ওদেরকে তো আমিই চিনি না এখনো। এবার চিনবি। আরে ওদের পরিবারটাকে তো আমাদেরও চেনা দরকার। জেঠিমণি, তুমি কিন্তু আর এগোবে না। আমি ফাইনালের আগে কিন্তু। তুই কি ভাবছিস আমি তোর পড়াশোনায় ব্যাঘাত ঘটাবো? দেখ, তুই যদি লেখাপড়া না করে শুধু প্রেম করিস তাহলে কিন্তু আমি রাগ করব। আর এই দেখাশোনা মেলামেশা হলে যেটা হবে, তাতে তোদের রিলেশনশিপটা আরো সহজ হবে। এই লুকিয়ে চুরিয়ে এখান ওখান দেখা করতে হবে না, নিজেদের বাড়িতেই মিট করতে পারবি। আরে বাবা, আমি তো এক্ষুনি তোদের ধরে ছাদনা তলায় নিয়ে যাচ্ছি না। যখন তোরা বলবি যে তোরা রেডি, তখনই হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আসলে অকম্মা লাল একটু কাজে কমে মন দেওয়ার চেষ্টা করছে আর কি। এমনিতেই আমার বাড়িতে একটা ইমেজ আছে, বাড়ি ছোট ছেলে, কাজ নেই কাম নেই, বাড়ির একটা নন প্রোডাক্টিভ অ্যাসেট অফ দ্য ফ্যামিলি। এগুলোই একটু কাটানোর চেষ্টা করছি আর কি। সেটার সঙ্গে সকালের ব্রেকফাস্টের কি সম্পর্ক? একটা কথা বলবো দাদা ভাই, তুই শুধু এটাই দেখলি যে আগের মতো ব্রেকফাস্ট হচ্ছে না, আর কিছু দেখলি না। দাদা ভাই, তুই নিজে কি আগের মতো আছিস? আমি বদলে গেছি ভীষণ। আর সত্যি কথা বলতে এই বদলটা কিন্তু আমার কাছে ভালো না। তো আমার কোনটা তোর ভালো লাগছে না? থাক না দাদা ভাই, কেন খোঁচাখুঁচি করছিস? না, আমাকে তো জানতে হবে যে কোন বিষয়টা আমাকে আমার ভাইয়ের থেকে আলাদা করে দিচ্ছে, বিচ্ছিন্ন করে দিচ্ছে। সেটা তুই নিজে, তোর অদ্ভুত সন্দিগ্ধ একটা মন, একটা মানুষের আত্মসম্মান গ্রাহ্য না করা তোর ব্যবহার। দাদা ভাই, আমাকে এসব এসব বলতে বাধ্য করিস না, আমার ভালো লাগে না। আমার just এই শোন 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 না, এভাবে হাফ বলে চলে গেলে তো হবে না, পুরোটা বলতে হবে, এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন কর ভাই প্লিজ। দেখ, আমার এসব ভালো লাগছে না বলতে, আর এমনি তো বলেও কোনো তো লাভ নেই, কারণ তুই তো তোর মতো চলবি, তুই তো শুনবি না। এদিকে সব শেষ হয়ে যাবে, সব শেষে বিধ্বস্ত যুদ্ধক্ষেত্রে যেদিন তুই একা দাঁড়িয়ে থাকবি, একেবারে একা, সেদিন বুঝবি যে তুই কিরকম পাল্টে গেছিস, কতটা।
যদি ক্লিয়ার করে না বলিস আমি কিন্তু তোকে ঘর থেকে যেতে দেবো না। দাদা ভাই তুই মেঘের সঙ্গে যেটা করেছিস সেটা আনপার্ডনেবল, অক্ষমনীয় আমার কাছে। কি করেছি আমি? আমি কোন অন্যায়টা করেছি? দাদা ভাই তুই সবটাই অন্যায় করেছিস। তুই ওকে সকলের সামনে প্রত্যেকবার ছোট করেছিস, প্রত্যেকবার। বাহ। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? কি হয়েছে নীল? তোমার গলাটা এরম লাগছে কেন? আমার কাছে না তোমার একটাও ছবি নেই। আমি তোমার কোনো ছবি খুঁজে পাচ্ছি না মেঘ। হ্যাঁ, আমার কাছে একটা ছবিও নেই তোমার। তুমি আমার ছবি খুঁজছো? খুঁজছি মেঘ, আমি তোমার ছবি খুঁজছি। তুমি আমাকে একটা ছবি পাঠাবে প্লিজ, একটা ছবি পাঠাবে? কি করবে তুমি আমার ছবি নিয়ে? কিচ্ছু করবো না, আমি আমার কাছে রেখে দেবো, আর যখন খুব ইচ্ছে করবে তখন দেখবো। আমি কে? একজন মিথ্যেবাদী। একজন মিথ্যেবাদী মুখোশধারীর ছবি দেখবে? মেঘ প্লিজ একবার পাঠাও না ছবিটা, একটা ছবি পাঠাও। তোমার কাছে তো আমার অনেক ছবিই ছিল নীল, ঘরের মধ্যেই পাবে, দেখো। সব পুড়িয়ে ফেলেছি মেঘ। আর মোবাইলের ছবি সেটা তো আছে। এই মেঘ, সেগুলো আমি সব ডিলিট করে ফেলেছি। তবে তো তুমি আমাকে পুড়িয়ে পুড়িয়ে দিয়েছো নীল। প্লিজ মেঘ, মেঘ একটা ছবি পাঠাও, আমি বেগ অফ ইউ মেঘ, প্লিজ একটা ছবি পাঠালেই হবে। কার ছবি চাও নীল? মিস রায় নাকি মিসেস গাঙ্গুলি? যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। आप जिस व्यक्ति को कॉल कर रही हैं वह उत्तर नहीं दे रहे हैं। শুধু কিচেনে গেছি আর তাতেই তুমি বউকে ফোন করছো, কি ভাবতো নাকি? হতো তাতে কি? আরে খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো। আস্তে বাবারে বাবা, চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছে কেন? তার মানে এটাও ভ্যালিড রিজন ছিল না? এর পরেরটা দুপুর 3:15। এটা কিন্তু ভ্যালিড রিজন। আমি তখন পিয়ারের ক্লাসে ছিলাম, আমি কি করে ক্লাসে ফোন ধরতাম? আর তুমি জানো রেশমি তোমার ফোন দেখে কিভাবে হাসছিল? ছাড়ো তো তোমার রেশমি, তুমি ফোনটা কেন ধরোনি? আরে আশ্চর্য তো, আমি তো ক্লাসে ছিলাম। বাইরে গিয়ে ধরা যেত না? ওই বুড্ডা খোসের পিয়ার আমার থেকে বেশি ইন্টারেস্টিং, বেশি ইম্পর্টেন্ট। ইস ছি, উনি না তোমারও টিচার ছিলেন? আরে হ্যাঁ, সেই জন্য তো জানি মেয়েদের দিকে তাকাবার খুব বাজে স্বভাব আছে ওর। চুপ করো। চুপ করো? তার মানে কিন্তু এটাও ভ্যালিড রিজন না ম্যাডাম। এটা কিন্তু বাজে হচ্ছে, সবকিছু একতরফা এভাবে হবে। কি 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 বাজে হচ্ছে? হ্যাঁ, একদম ঠিক হচ্ছে। কি হলো, থামলি কেন? তুমি কখন এলে? এই তো এই মাত্র আমিও এলাম আর তুই গান বন্ধ করলি। বাপি, আসলে আমি গান গাইছিলাম না, আমি একটু স্যারের সঙ্গে কথা বলছিলাম বিকেলের ব্যাপার নিয়ে। কি বললেন স্যার? কি আর বলবেন, বললেন আছি তোমার সঙ্গে। বাহ, তাহলে তো ভালো কথা। তাহলে আর ভয় কিসের? নার্ভাস লাগছে? টেনশন হচ্ছে? তুমি তো জানো আমার কখন নার্ভাস লাগে বা কিসে টেনশন হয়। কিছুই না, কি বলতো, ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করছি তো, ওটাই ভাবছি যে যেন নামটা না ডুবাই। আমার মেয়ে সেটা কখনোই করবে না। মন খুলে গাইবে, মনের আনন্দে গাইবে, গাইবার আনন্দে গাইবে। আমি জানি যে সমস্ত ঘটনাগুলো ঘটলো তাতে তোমার একটা এম্বারাসমেন্ট তৈরি হয়েছে, কিন্তু দেখো রূপের সঙ্গে তো এই বাড়ির একটা সম্পর্ক হতে চলেছে মনে হচ্ছে, তাই না? আর তুমি গিনির বড় দাদা, তোমাকে তো ওর সঙ্গে সহজ হতে হবে, এটার থেকে তো তোমার বেরিয়ে আসতে হবে। মা আমাকে একটু টাইম দাও। না সে তুমি নাও,
তবে একটা জিনিস জেনে রেখো যে সেদিনের ঘটনা রূপের বাবা মা কিন্তু কিছু জানেন না। ইয়েস, ও বাড়িতে কিছু বলেনি। ও তো একটা অভিজাত বাড়ির ছেলে, এসব ছোটখাটো জিনিস নিয়ে ওরা গসিপ করে না। কাজেই ওদের সামনে তোমার কোনো এম্বারাসমেন্টের কারণ নেই। দ্যাটস ফাইন। তবে অনেস্টলি স্পিকিং মা, আমার কিছু ভালো লাগছে না। আমাকে থাকতে বলো না, আমি যাচ্ছি। দাঁড়া, এভাবে কতদিন চলবে নীল? কিভাবে মা? এই যে লোকের কাছ থেকে মুখ লুকিয়ে একটা গর্তের মধ্যে ঢুকে, আমি তো দেখছি গত কয়েকটা সপ্তাহ তুমি শুধু ইউনিভার্সিটি গেছো আর নিজের ঘরে মুখ বুজে পড়ে থেকেছো। এটা কি একটা স্বাভাবিক জীবন বলে তোমার মনে হয়? আমার লাইফে কিছু কি আর স্বাভাবিক আছে মা? তাই এই অস্বাভাবিক অবস্থাটা কতদিন থাকবে? কতদিন আর তুমি এই শোকের মধ্যে দিয়ে চলবে বলো তো? আমি কোনো শোকের মধ্যে নেই মা, আমি আসছি। না ওয়েট, তোমার সঙ্গে জরুরি কথা আছে আমার। দাঁড়াও। সুশীলা? হ্যাঁ বড় বৌদি। সুশীলা শুনুন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তো তুমি ছাদ থেকে জামা কাপড়গুলো এক্ষুনি নামিয়ে আনো। আচ্ছা, এক্ষুনি যাওয়া একটু কর। কি বলবে বলো মা? সরাসরি কথাতে আসি তাহলে। তুমি তো জানোই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমি একদম পছন্দ করি না। বলো, তবে সব কথার সদুত্তর আমার কাছে নাও থাকতে পারে। মেঘের সঙ্গে এই সম্পর্কটার ব্যাপারে তুমি কি ভাবছো? আমি তো বলেইছি মা, ইটস ওভার। ওটা আমার পাস্ট। নীল, মুশকিলটা হচ্ছে এই যে বিয়েটা না এমন একটা ব্যাপার যে মা ইটস জাস্ট ওভার বললেই ওভার হয়ে যায় না। আর যে কোনো সম্পর্ক তুমি ইটস ওভার বলে সেখান থেকে সরে আসতে পারো, কিন্তু নট ম্যারেজ। ব্যাপারটাকে বাস্তবে ওভার করতে গেলে যা যা করতে হবে তার কিছু মাত্র কি তুমি করেছো? এক পাও কি এগিয়েছো? তুমি কি কোনো লয়ার কনসাল্ট করেছো? করব। ও, তার মানে এখনো করোনি। নীল, তুমি কি ডিভোর্সটা দিতে চাও? ওটা ছাড়া তো আর কোনো অপশন নেই। দেখো মেঘ, আমার অনেক দোষ আছে, আমি অনেক খারাপ কাজ করে ফেলি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে বড্ড ভালোবাসি মেঘ, তোমাকে বড্ড ভালোবাসি। তুমি গান গাইতে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, কিন্তু সেটা নিজের জন্য ভালোবাসি। সকলকে সবসময় শোনাতে হবে তার তো কোনো মানে নেই। শোনাতে হবে মেঘ, শোনাতে হবে। দেখো, গান একার শিল্প নয়। কে জানে কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম অন্য কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে। আই লাভ ইউ মেঘ, আই রিয়েলি লাভ ইউ মেঘ। তোমাকে কষ্ট দিয়ে আমিও কষ্ট পেয়েছি, আমিও কেঁদেছি। তুমি আমার যন্ত্রণাটা দেখতে পাওনি? তুমিও তো স্বার্থপর হয়েছো। তুমি আমার যন্ত্রণার কথা ভেবেছো একবার? বাহ, এই তো আমার মা সরস্বতী। একটা ভালো কাজে বেরোনোর আগে মন্দ কথা বলে, মন্দ কথা ভেবে মনটাকে ভারাক্রান্ত করছো কেন? সাধ করে কাদায় পা রাখছো কেন? ভাবি, তোমার কোন কথাটা শুনে মনে হলো আমরা মন্দ কথা বলছি? আমরা ডিভোর্স নিয়ে কথা বলছিলাম, সেটাও তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর কতদিন এভাবে থাক, এই সময়ের থেকে অনেক ভালো বিষয় আলোচনা করা যেতে পারে। গান নিয়ে আলোচনা করা যেতে পারে, তাল, সুর, লয়, বন্দিশ, রাগ, রাগিনী, এসব নিয়ে আলোচনা করা যেতে পারে, তাই না? তুমি এসব বুঝবে না। তুমি তোমার মাকে নিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এসো সময় মতো। ও কখন গাইবে তা তো জানা নেই আমাদের। তাড়াতাড়ি এসো। বলছি বাপি, তোমাকে না জিজ্ঞেস করে আমি আজ একজনকে আসতে বলেছি, তুমি রাগ করবে না তো? কাকে? বলছি ওখানে মানে
গিনিদের বাড়িতে আমরা কেন যাচ্ছি? মানেটা কি? কেন যাচ্ছি মানেটা কি? বিকজ শি ইজ ইয়োর স্পেশাল গার্লফ্রেন্ড, দ্যাটস ওয়াই। আর তাছাড়া ওরা তো সবাই আমাদের ইনভাইট করেছে, সেজন্য যাচ্ছি। কাম অন মম, ইউ নো ভেরি ওয়েল আরে গিনি স্পেশাল কিছু নয়, আরো সঙ্গে আমার রিলেশনটা সেরকম কিছু না। মানে কি বলছিস তুই? সেরকম কিছু নয়? তাহলে আমাদের বাড়ির শুধু সবাইকে নিমন্ত্রণ করলো কেন ওরা? আমি তো ভাবছি তুই এই ব্যাপারে কোয়াইট সিরিয়াস। আরে ওর জেঠিমণি আছে না, ফেমাস সার্জন ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি, আমাকে ইনভাইট করতে গিয়ে কি মনে হলো ড্যাডকে ফোন করে দিল। তাহলে তোকে এবার এরকম আলাদা করে ইনভাইট করছিল কেন? লং স্টোরি, শর্ট, আমার সাথে গিনির রিলেশনটা সিরিয়াস কিছু নয়। হ্যাঁ, একটা হালকা অ্যাফেয়ার কাইন্ড অফ আছে। ও আমার কোম্পানি পছন্দ করে, আমি ওর কোম্পানি পছন্দ করি, দ্যাটস অল। এই রূপ, তুই তো আমাকে চিন্তায় ফেলে দিলি রে। আমি তো ভেবেছি ও তোর গার্লফ্রেন্ড না। হ্যাঁ, অফকোর্স গার্লফ্রেন্ড, বাট নট দ্যাট সিরিয়াস। উফ রূপ, আই এম টোটালি কনফিউজড। আমিও। আচ্ছা, তোদের মধ্যে যদি কিছু নাই থাকে তাহলে এত দূর কথাবার্তা এগোলো কি করে? হ্যাঁ, এত দূর ঘটনাটা আসলো কি করে? আচ্ছা আমাকে একটা কথা বলতো, এই যে গিন নামে মেয়েটা তোর কাছে কতটা স্পেশাল আর কতটা নন স্পেশাল একটু বলবি আমাকে? কারণ তোর ড্যাড কিন্তু গিনির সঙ্গে তোকে যথেষ্ট ক্লোজ অবস্থা দেখেছে, মাইন্ড ইট। মম, তুমি ড্যাডের কথা কেন ধরছো? ড্যাড তো কারোর কাঁধে হাত দিলে সেটাকেও ক্লোজ বলে। তার বলতে সেটা তো আমি খুব ভালো করে জানি, কিন্তু তবু রূপ শোন না, আমি একটা কথা বলি তোকে, গুড অ্যাডভাইস, একটু শোন। মম প্লিজ, নট ইউ। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমিও ড্যাডের মতো কিছু বলে বলছো না। প্লিজ প্লিজ মম, শোন আমার কথাটা, শোন না। দেখ, তোর ড্যাডের সমস্ত কথা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এবার তোকে ধীরে ধীরে দায়িত্ব নিতে হবে। তো তো ড্যাডের এই বিজনেসটা এবার সামলাতে হবে, তো একটু একটু করে বুঝতে হবে তোকে। আমি জানি তোর অনেক গার্লফ্রেন্ড, বিভিন্ন রকমের। কারোর প্রতি তুই সিরিয়াস, কারোর প্রতি তুই নট সো সিরিয়াস, আবার কারোর প্রতি নট অ্যাট অল সিরিয়াস। এরকম ডিফারেন্ট টাইপের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আর নয়। আমি কিন্তু সবটা জানি রূপ, আর এসব চলবে না। এবার কিন্তু তোমাকে সেটেল ডাউন করতেই হবে। আমি বলবো মম প্লিজ প্লিজ মম প্লিজ, তুমি অন্তত এরকম বলো না। আমার তো মনে হচ্ছে তোমার গলাতে ড্যাড এসব বলছে। আমি যে কি দিয়ে মাথা ঠুকবো। আরে প্লিজ, এসব কেন তুমি বলছো? আমার ভালো লাগছে না এসব। ঠিক আছে ঠিক আছে, ছাড় না। মাথা ঘুরছে, খালি ড্রামা করে। আচ্ছা শোন, আমি ওর বাড়িতে যাই, মেয়েটিকে দেখি, ওরা কি কথাবার্তা বলছে সেটা শুনি। দাদা ভাই, তোর ভুলের কথাটা তুই বারবার বলছিস। আমার ভুলটা কোথায় বলতো? আমার দোষটা ঠিক কি? আমি যা শুনেছি নিজের কানে শুনেছি, আমি যা দেখেছি নিজের চোখে দেখেছি। দাদা ভাই, এটা একান্তভাবে তোর ব্যক্তিগত জীবনের সমস্যা। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তোকে খুঁজে বের করতে হবে নিজেকে। কোনো মেডিসিন নেই, তোকে ফিল করতে হবে দাদা ভাই। কি অদ্ভুত মেয়ে, অদ্ভুত ভাবে কম্পোজড। সেদিনকে ওদের গানের কম্পিটিশনের ফর্ম জমা দেওয়ার দিন ছিল, আমি ওদের গানের কম্পিটিশনের ফর্মটা জমা নিচ্ছিলাম। মেঘ এসে আমার হাতে ফর্মটা দিয়ে চলে গেল, জানিস, একবারের জন্য পিছনে তাকালো না। ফর্মে মেঘ রায় নামটা দেখি না আমার মাথায় আগুন জ্বলে। ইচ্ছে করছিল। আমাদের প্রথম বিচারক বিখ্যাত শিল্পী সুমেধ। আদতে কলকাতার বাসিন্দা সুমেধের এখন বাস কিন্তু মুম্বাই। প্রচন্ড ব্যস্ততার মধ্যেও গোটা একটা দিন কিন্তু উনি আমাদের দিয়েছেন, তার জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ। দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের প্রথম বিচারক বম্বে কাঁপানো সুমেধ। এই সুমেধকে এত কাছ থেকে দেখবো জাস্ট ভাবতেই পারছি না। গান গাইবো না ওকেই দেখবো? রিয়েলি? এই চল না উইংস এর দিকটায় যাই। উফ কি সোয়াগ, আলাদাই ব্যাপার। চল 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 চল। এই তোরা সবাই যাবি নাকি? চল 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 চল। এই মেঘ, সবাই তো যাচ্ছে, তুমি যাবে না?
দোষ আছে, আমি অনেক খারাপ কাজ করে ফেলি। বিশ্বাস করো, আমি তোমাকে বড্ড ভালোবাসি। কেন 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 আমি ওর কথা ভাবছি? আমাকে তো অন্য কিছু ভাবতে শিখতে হবে। কেন পারছি না আমি এখনো? আমি কেন ভাবতে বসেছি নীল আসবে কি আসবে না? এবারে আমরা বরণ করে নেব আমাদের দ্বিতীয় বিচারক শ্রীমতী সর্বাণী সেনকে। আমরা সকলে মিলে এবার মঞ্চে আসতে আহ্বান জানাবো শ্রীমতী সর্বাণী সেনকে। দূর বাবা, এত সামনে বসলে বুঝতেও তো পারবো না কে আসছে না আসছে। আমার মনে হয় না নীল আজ আবার রূপের সঙ্গে দেখা করবে। আমি শিওর ও এখানেই আসবে। এখানে বাড়িতে লোকজন আসবে গিনির জন্য, আর মা তাতে কি এলো গেল মা? ঠাম্মি তো আর এখন আমাদের ঠাম্মি নেই, ঠাম্মি তো শুধুই মেঘের। কিন্তু মা আমাদের কিছু বললেন না কেন? না বললে হয়তো যাওয়া হতো না, আমি তো মানা করতামই। শ্রীদীপ প্লিজ, মা ফিরলে তুই মার সঙ্গে কথা বলবি। আজকে রূপ আসবে, রূপের বাবা মা আসবেন, সেসব সত্ত্বেও মার কাছে কি বেশি ইম্পর্টেন্ট হলো না মেঘের ফাংশনে যাওয়া? আরে বাবা ফোনটা তো রাখো, ফোনটা হাতে নিয়ে। আমার মাথা ঠিক নেই ত্রিদীপ, তোমার মা জাস্ট আমার মাথা ঠিক রাখতে দিচ্ছেন। হ্যাঁ ময়ূরী, ময়ূরী সরি আমি। জেঠিমণি আই এম রিয়েলি সরি গো, আমি তোমাকে খুব ডিস্টার্ব করলাম তাই না? আরে তুমি কেন সরি বলছো? তুমি তো যা দেখেছো সেটাই বলেছো, বানিয়ে তো কিছুই বলনি। জেঠিমণি তুমি ঠাম্মার উপর বেশি রাগ করো না কেমন? দেখো ঠাম্মারটে কম্পিটিশনের ব্যাপারে জানার কথাও নয়, মানে জানবে কি করে, আর যাওয়ার কথাও আসে না। নিশ্চয়ই মেঘই ঠাম্মাকে ইনভাইট করেছে, আর ঠাম্মির পক্ষেও সেটা না করা সম্ভব হয়নি। খুব ইরেসপন্সিবল একটা কাজ করেছে। এইভাবে একা একা ঠাম্মিকে যেতে বলা উচিত হয়নি। ওর যখন বলারই ছিল ও তো আমাদের একবার জানাতে পারতো, তাই না? না না, সেই বোধটাই তো ওর নেই। ও তো আমার সঙ্গে একটা অঘোষিত লড়াইতে নেমেছে না, আমার পরিবারের মধ্যে একটা ভাঙন ধরাবার চেষ্টা করছে। আমি ঠাম্মার দিকে নজর রাখবো। না সেটা যে তুমি করবে সেটা আমি জানি ময়ূরী, বাট আই সে হাউ ডেয়ার শি ময়ূরী। মীনাক্ষী ফোনটা আমাকে দাও তো, দাও আমার। দে তো। ময়ূরী আমি বলছি, তুমি যেখানে গেছো সেখানে যা করতে গেছো তাই করো, ফোনটা রাখো। জেঠুমণি আমার উপর অফেন্ডেড হয়ে লাভ নেই, আমার যা করার আমি করব। আর আমি তো গান শুনতে এখানে আসিনি, আমি এখানে কিছু ড্রামার সন্ধানে এসেছি। আর আমার ধারণা আরো ড্রামা বাকি আছে। নীলও আসবে। গাড়িগুলো একবার দেখি তো, নীলের গাড়ি আছে কিনা। তুমি ওকে এইভাবে বললে কেন? ও কি অন্যায় করেছে? কিছু অন্যায় করেনি, আর আমিও কিছু খারাপ বলিনি। ময়ূরী তো ওখানে গেছে বোনের জন্য, গানের একটা ফাংশন অ্যাটেন্ড করতে, সেটাই করুক, তার বেশি তো তার কিছু করার দরকার। ও আমাকে চ্যালেঞ্জ করছে। এই সবটা ঘটিয়ে ও কি করলো? ও আমাকে চ্যালেঞ্জ করলো। এই ফ্যামিলির মধ্যে, আমাদের সকলের মধ্যে ও একটা ভাগাভাগির সৃষ্টি করে দিল। মাথা ঠান্ডা করো মীনাক্ষী, মাথা গরম করে তুমি অনেক ইররেশনাল জিনিস ভাবছো। তাই আমার কোন কথাটা তোমার ইররেশনাল মনে হচ্ছে ত্রিদীপ? এসব বলছো তুমি? তোমাকে চ্যালেঞ্জ, এ বাড়িতে ভাঙন, সেগুলো দেখতে পাচ্ছ না? আর মায়ের ব্যাপারটাও না আমি বুঝতে পারছি না। আমাদের সকলকে একবার বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না মা? মীনাক্ষী এক কথা তুমি কেন বারবার বলছো? না, মা আমাদের কারোর কাছে আনসারেবল নন।
মা হলেন এই বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি। কোনো অনুমতি নেওয়ার হলে সেটা আমাদের মায়ের কাছে নিতে হবে। মাকে আমাদের কাছে পারমিশন নিতে হবে না মীনাক্ষী, বোঝো সেটা। আমরা কেউ মায়ের গার্জিয়ান নই যে মাকে কেউ কোথাও যেতে বললে আমাদের সেটা জানাতে হবে। এইটা তুমি মাথার মধ্যে গেঁথে নাও মীনাক্ষী। স্প্লেন্ডেড। তাহলে মেয়েকেই বা এরকম লুকিয়ে লুকিয়ে মাকে বলতে হলো কেন? কেউ লুকিয়ে কিছু করেনি। মেঘ নিশ্চয়ই মাকে ফোন করেছিল, আর মাও তো লুকিয়ে কোথাও যায়নি, সকলের সামনে দিয়ে গেছে। দিনকে দিন তোমাকে বোঝা না আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। মেঘের এত বার বেড়েছে তো শুধু এই জন্য? আমাদের বাড়ি থেকে তো কন্টিনিউয়াসলি সাপোর্ট পাচ্ছে, তাই না? আমি তোমাকে বলছি জেঠিমণি, আমি তোমাকে বাজি রেখে বলছি, দাদা ভাইয়ের কোনো কাজ টাজ নেই বাড়ি। দাদা ভাইও মেঘের ওই কম্পিটিশনের ওখানেই আছে। কেউ কেউ আমার ফরে নেই। দাদা ভাই, ঠাম্মি সবাই মেঘের ফরে। শোনো জেঠিমণি, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি না রূপদের আসতে বারণ করে দাও, জানো তো? ওদের আসতে হবে না, বারণ করে দাও। কেউ তো পছন্দ করে না, সবাই মেঘকে পছন্দ করে। শুধু শুধু ওরা এখানে আসবে, আবার রূপকে অপমানিত হতে হবে। কন্ট্রোল ইয়োরসেলফ, কন্ট্রোল ইয়োরসেলফ। দেখো গিনি, এই বাড়িতে কিন্তু কোনো যুদ্ধ চলছে তোমার এবং মেঘের মাঝখানে। যে বাড়ির কিছু মানুষ তোমার পরে, কিছু মানুষ মেঘের দিকে, না, ব্যাপারটা কিন্তু তা নয়। শোনো, তুমি রূপকে নিয়ে ওভার সেন্সিটিভ হয়ে আসো, সেটা হলো না। আর এই প্রত্যেকটি কথায় রূপের অপমান হচ্ছে, রূপের অপমান হচ্ছে, এরকম ভাবার কোনো দরকার নেই। কিন্তু তুমি কিন্তু এটা একবারের জন্য ভেবো না যে রূপ এ বাড়িতে ঢুকবে এবং এই বাড়ির প্রত্যেকটা মানুষ উঠে দাঁড়িয়ে ওকে আমরা সবাই মিলে গার্ড অফ অনার দেব। দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন গিনি। সো কিপ থিংস নর্মাল। তোমার আর 5 জন বন্ধু যেমন এই বাড়িতে আসে, তারা ট্রিটেড হয়, এটাও তাই। রূপ নিশ্চয়ই এসে গেছে ওরা। শোন, একদম সব ঠিক আছে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়ন। ওই ছেলেটা কে ছিল? মেঘের নতুন বন্ধু নাকি পুরনো কেউ যাকে আমি চিনতাম না? হতেই পারে, ও তো কোয়েট কলেজে পড়েছে, বন্ধু তো হতেই পারে। ওর সঙ্গে তো মেঘ দাঁড়িয়ে কথা বলছে, খুব ক্লোজ কেউ কি? মেঘ তো বেশ পরিচিতের মতোই কথা বলছে। আচ্ছা, তুমি করে বললো না আপনি? কেন 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 আমি বারবার সেই একভাবে ভাবছি? আমার সঙ্গে তো কত মেয়ে কথা, আমি গান শুনতে এসেছি, গান শুনবো, ব্যাস। এইবার তোমার মেয়ে। এমন টেনশন করছো যেন মনে হচ্ছে গানটা তোমাকেই গাইতে হবে। ওর তো গান গাইতে কোনো টেনশন নেই, টেনশন তো এখন আমার। এই যে তুমি বলো যেটা হারায় কিচ্ছু এসে যায় না, তাহলে টেনশন কিসের? তোমাকে বললে তুমি কি বুঝবে মধুমিতা? মেয়েটা জীবনের একটা নতুন অধ্যায় শুরু করছে। সেদিন যখন ওকে ইউনিভার্সিটিতে দিতে গেলাম, প্রথমবারের মতো বলল, বাবা আমি এইবার জীবনে জিততে চাই। মধুমিতা, আমি চাই না ও এখন বড় কোনো হারা হারুক, এটা জেতা ওর দরকার। এবার আমাদের পরবর্তী প্রতিযোগীকে ডাকার পালা। আমাদের পরের প্রতিযোগী সিটি ইউনিভার্সিটির মেঘ রায়।
মঞ্চে আসতে অনুরোধ করছি। কেমন গাইলো বলো বলো বলো, কেমন গাইলো? হ্যাঁ, আমার মেয়ে, এবার মুখ ফুটে বলো যে কেমন গাইলো। এমন করছো যেন মনে হয় গানটা তুমি গাইলে। কেমন গাইলো সেটা বলো। ও যে ভালো গায় সে নিয়ে তো আমি কোনোদিন কোনো কথা বলিনি। শুধু গাইলেই তো জীবন চলবে না। আমার মন বলছে নীল তুমি হলেই আছো, কিন্তু কোথায়? আমি মেঘের সঙ্গে আজ তোমাকে একা হতে দেব না নীল। ওর গান শুনলেই তুমি গলে যাবে। উফ, কি গাইলে! হাত মেলাতে চাই আমি তোমার সাথে। ভালো গেছে? তুমি নিজে বোঝোনি? সন্দেহ আছে নাকি? হাত মেলাও, হাত মেলাও। শোনো, আমি কিন্তু সব রেকর্ড করে নিয়েছি। রাতে বাড়িতে গিয়ে ঘুরি ফিরি দেখবো। নাও হাত মেলাও। এই যে হাত মেলালাম, এবার আমার বিশ্বাস হলো যে তুমি সত্যিকারের রক্ত মাংসের মানুষ। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। না না, ময়ূরের মুখোমুখি হওয়া যাবে না। ও একটা ইস্যু তৈরি করে ফেলবে। আরে বস, সূর্য ব্যানার্জি তো ঠিকই দেখতে পাওয়া যাচ্ছে না। ওর ইউনিভার্সিটির বাকি ছেলে মেয়েদেরকেও জিজ্ঞাসা করলাম, তারাও কেউ কিছু বলতে পারলো না। তো আজব কেলো। কিছু একটা সমস্যা হয়েছে মনে হচ্ছে। কি জানি বাবা, শেষ হলেই বাঁচি। মা, আমি ব্যাপারটা একটু বুঝে আসছি। দাঁড়াও। দাদা, সূর্য ব্যানার্জির ফোন বন্ধ। কি জানে কোথায় কেটে পড়েছে? কেটে পড়েছে মানে ফোন সুইচ অফ বলছে। যা চলে, তাহলে কি হবে এখন? কি আবার হবে? 9টা জুড়েই গাইবে। আর লাস্ট জন মেঘরাজ, তার পার্টনার না থাকলে কি করা যাবে? বললে হয় সোলটা কি গাইলো বলতো? এই শোন, আমি যাদের সঙ্গে গিয়ে কথা বলি কেমন? হ্যাঁ, তুই যা গিয়ে উইংসে দাঁড়া। এই তুই আমার সঙ্গে আয় তো। ভাবি, কেস জন্ডিস। কি আছে? একজন কন্টেস্টেন্ট পালিয়ে গেছে, মেঘের পার্টনার। পালিয়েছে মানে? হ্যাঁ, ওকে তো আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট ওর ফোনও বন্ধ। আমি কি বলছি বলো তো ভাবি, চলো আমরা বাড়ি চলে যাই। আমার মনে হয় না ওর ডুয়েট গান গাওয়ার হবে। না না, সেটা কি করে সম্ভব? সম্ভব বলে তো আমার মনে হচ্ছে না। একজন চলে গেছে বলে মেঘ সাফার করবে কেন? তুমি আর কি করবে ভাবি? মেঘের লাইফে তো কোনো পার্টনারই জমে না। মেঘ তীরে এসে তোর তরি টুকরো। নীলকে যদি ডেকে নিতে পারতাম, মনে মনে এটাই ভাবছিস তো, তাহলে তোর ডুয়েটটা জমে যেত। এই চুপ করে বসে আছো কেন? কেন, কি বলবো? তুমি চিন্তা করো আর এত ভয় পেও, আমি তোমাকে ডোবাবো না। দেখো, আমি অস্বীকার করব না, ভয় সত্যি একটু পাচ্ছি, কিন্তু সেটা তোমাকে নয়। শুধু এটাই ভাবছি যে গুরুজির ছাত্র, তার সঙ্গে গলা মিলিয়ে পারবো কিনা। মেঘ, এত কঠিন কঠিন কথা প্লিজ বলো না। তুমি বুঝতে পারছো না তোমায় কেন ভয় পেতে বারণ করছি? কারণ আমি নিজে নার্ভাস হয়ে আছি। তুমি নার্ভাস হব না? কখন এরকম গুরুগম্ভীর লোকের সঙ্গে গান গেয়েছি নাকি? আর তুমি একদম থমথমে চুপচাপ। আজকে তোমার সঙ্গে আমি যত কথা বলছি, ইউজুয়ালি আমি অতটাও কথা বলি না। এটা তোমার অনেক কথা বলা? আচ্ছা বাদ দাও, শোনো, যখন আমরা স্টেজে উঠে গান গাইবো না, তখন আমার দিকে তাকিয়ে বেশ ইন্টারাক্ট করে গিয়েও, বুঝলে তো? ওরকম গম্ভীর ভাবে মনে মনে গেও না প্লিজ। মানে আমি তো সেভাবেই গাই। গম্ভীর হয়ে? না মানে
ইন্ট্রাক্ট করে গাওয়ার অভ্যেস আমার নেই। সর্বনাশ, শোনো না, আজকে দিনটা শুধু আমার জন্য একটু অন্যরকম ভাবে গেও প্লিজ। চেষ্টা করব। আফটার অল তুমি আমার জন্য এত কিছু করলে। আমি পথ ভোলা এক পথিক এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিক এসেছি। আমি পথ ভোলা এক পথিক এসেছি। হ্যালো, দেখি না যে দেখি না, শুধু মনে মনে। নীল, কিন্তু এবার বলতো কেসটা কি? এই প্ল্যানটা কি মিয়া বিবির ছুপকে ছুপকে করা প্ল্যান? এই বিয়ের কথাটা তোলা? না, বিশ্বাস কর, একদম না। আমি তো কিছু জানতামই না। অন গড বলছি, তোকে ছুঁয়ে বলছি। তো রূপ এই ডিসিশনটা একা একা নিয়ে নিল? হ্যাঁ, মানে আমি তো কিছু জানি না, আর এই ব্যাপারে আমাদের কোনো কথাও হয়নি। আমি তো বিয়ের কথা একদম ভাবিনি। তাহলে তো এটা রূপ ঠিক করেনি। না, একদমই ঠিক করেনি। ওকে বলে দেওয়া উচিত। তো তোকে টেকেন ফর গ্রান্টেড নিতে পারে না। He should withdraw his words.
এখন বিয়েটি একদম না। বাবা, তুই তো এমন করে বলছিস যেন ও একেবারে কি না কি অপরাধ করে ফেলেছে। হ্যাঁ তো করেছেই তো, অপরাধ করেছে। তোর তো আগেই বলা উচিত ছিল, ওখানে প্রতিবাদ করা উচিত ছিল, তখন বললি না কেন? আরে আমি কি বলবো, ওভাবে কি বলা যায় নাকি? আর ও এমন কিছু অপরাধ করেনি মোটেই। সে কি রে, তুই তো বিয়ের কথা একদমই ভাবিসনি। দেখ, তুই কিন্তু সব গুলিয়ে দিচ্ছিস আমার। আসলে বিয়ের কথা তুই ভাবিসনি এই কথাটা একটু ভুল। ভাবতিস না, পাস্ট টেন্স। কিন্তু এখন শয়নে স্বপনে জাগরণে ভাবছিস। মন মে লাড্ডু ফুট রাহা হ্যায় বিয়ের কথা শুনে। খালি বাড়াবাড়ি না, কিন্তু আমি একটা কথাই ভাবছি, আঙ্কেল নিজে থেকেই বিয়ের কথাটা বললেন নাকি রূপ? কি করব? ফোন নিয়ে মানুষ কি করে? ফোন করবি। কাকে? রূপকে জিজ্ঞেস কর যে এই কথাটা ওর মাথা থেকে বেরোনো না আঙ্কেলের। না না, ওরা তো এখনো বাড়ি পৌঁছায়নি, গাড়িতে আছে নিশ্চয়ই। তার মধ্যে ফোন করে দেখি 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 আমার দিকে তাকা। কি কানে সানাই বাজছে? না। মনে মনে পিড়িতে ঘুরছিস? মোটেই না। মনে মনে মালা বদলটা হলো? স্টুপিড। তা এবার কি বাসর ঘর নাকি ডাইরেক্ট ফুলসজ্জা? আর ফুলসজ্জাটা কি রূপের ঘরে নাকি সেই রায়চকের রিসোর্ট? আবার আবার হ্যাঁ আবার অনেকক্ষণ। নীরবতায় ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর আমার, সব হারিয়ে যায়। মেঘ, আরে সরি দাদা, সরি। মেঘ, মেঘ তোর সাথে নীরবতায় ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর আমার, সব হারিয়ে যাওয়া মাঝে রাতে থাকি কান্না হয়ে তোর সাথে। মেঘ, মেঘ প্লিজ, কি করছেন আপনি? আমার হাতটা ছেড়ে দিন প্লিজ, আমার হাতটা ছেড়ে দিন। নীল কি বাড়ি ফিরেছে? দেখি একটা ফোন করি। আপনারা প্লিজ সরুন এখান থেকে, সরুন এখান থেকে। হ্যালো নীল, প্লিজ কেটে দিও না ফোনটা। আমি ওই কে বলছেন আপনি? আপনি কে বলছেন? আমি পাতিপুর থানার ডিউটি অফিসার কথা বলছি। এখানে মানে শাহপুর বাইপাসের মোড়ের কাছে একটা গাড়ি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করেছে। হোয়াট? অ্যাক্সিডেন্ট? নীল কেমন আছে? ওর কিছু হয়নি তো? কি বলছেন আপনি? দেখুন, এই মুহূর্তে আমরা ওনাকে সিটি হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনি কে হন ওনার? আমি ওর বন্ধু। ও, দ্যাটস গুড। তাহলে আপনি একটা কাজ করতে পারবেন, আপনি ওনার ফ্যামিলিতে যদি কাইন্ডলি ইনফর্ম করেন। হ্যাঁ শিওর, আমি সেটা করে দিচ্ছি। কিন্তু ও ঠিক আছে তো? উনি কেমন আছেন? দেখুন, এই মুহূর্তে হসপিটালে ওনাকে না নিয়ে গেলে তো বলা যাবে না। এই চলো চলো। ঠিক আছে ঠিক আছে। ভালো গেয়েছিস, সুন্দর গেয়েছিস।
এখানে এখন যদি নীলের কথা বলি, মেঘ হসপিটালে চলে যাবে, আর তারপর আবার সেখানেও ওই হবে সেন্টার অফ অ্যাট্রাকশন। তালে গুলে ওদের ঝগড়াটা মিটে যাবে, আর আমি দুধে মিশে আমি আবার আঁটি হয়ে যাব। নো ওয়ে মেঘ, নো ওয়ে। আন্টি আমরা একটা সেলফি নেব। বলে ফেলো, তোমাদের কার কি বলার আছে বলে ফেলো, বলে ফেলো। কারণ তোমাদের পেয়ারের ময়ূরী ওখানে তো ছিল, কাজী আমার গতিবিধির রানিং কমেন্ট্রি তোমরা তো শুনেই ফেলেছো যে আমি কোথায় গিয়েছিলাম। না, লজ্জা এটাই যে বাইরের লোকের কাছ থেকে আমাদের সেটা জানতে হবে। লজ্জা? সে লজ্জা? আমি কি অষ্টাদশী সুন্দরী নাকি যে কাউকে কিছু না বলে গেলে লজ্জা হবে কিংবা কোথাও কিছু ঘটিয়ে আসবো? তোমরা যে সব জানবে সেটা কি আর আমি জানতাম না? না মানে ময়ূরী যে ওখানে থাকবে সেটা তো জানা কথাই। সকালেই তো গিনি দিদি কত দুঃখ করলো সে এখানে আসবে না। আসলে সে তো ভালো করেই জানে কখন কোথায় থাকতে হয়। আচ্ছা মা, তুমি যদি আমাদের বলে যেতে কি ক্ষতিটা হতো বলো তো? ক্ষতি হতো, অনেক ক্ষতি হতো। আমার যাবার আগেই বাড়িতে এমন তিক্ততা তৈরি হতো যে আমি রেগে মেগে শেষমেশ হয়তো যেতামই না। আর গেলেও ওই তেতো মেজাজটা নিয়ে যেতাম, মন দিয়ে আমার নাচ বইয়ের গানটাই শুনতে পেতাম না। আহ কি ভালো গাইলো আমার নাচ বই। ওর মাথার উপর না মা সরস্বতীর আশীর্বাদ আছে। তার মানে মা তুই বলতে চাইছো যে আমরা সবাই তোমার মেজাজটাকে তেতো করে রাখি, আর মেঘের কাছে গেলে তোমার সেটা ভালো হয়ে যায়, তাই কি? মীনাক্ষী কিভাবে কথা বলছো? বড় খোকা তুই চুপ কর না, কথা হচ্ছে আমার সঙ্গে বড় বৌমা, তুই মাঝখান থেকে কথা বলছিস কেন? বড় বৌমা বলে ডাক্তার মানুষ, তো এরকম ভুল ডায়াগনোসিস করলে কি করে? না আমার কথাটা যদি তুমি এইভাবেই ভাবো তো ভাবতে পারো, আমি তো আর মানা করতে পারি না। মা আজকে কিন্তু আমার মেয়ের জীবনের একটা বড় দিন ছিল, আপনার নাতনির জীবনে বড় দিন? কিরকম বড় দিন? মানে রূপের বাবা মার আশাটা বড় ব্যাপার নয়? না একটুও না। গিনির অনেক বন্ধুরই বাবা মারা আমাদের বাড়িতে আসে, এনারাও এসেছেন। মা রূপের বাবা আর রূপ গিনির বিয়ের প্রস্তাব দিয়েছেন। ও মা, এই মেঘের গানের ব্যাপারে তুমি যতটা এক্সাইটেড তার অর্ধেকও কি তুমি গিনির ব্যাপারে নাও? অর্ধেক পুরোটাই বলতে পারো। এসব ব্যাপারটা নিয়ে আমি খুব ভীত। ভাবি প্লিজ বোঝার চেষ্টা করো, তোমরা তখন মেঘকে নিয়ে ব্যস্ত। ভাবি আমি তো স্কোপই পাইনি তোমাকে বলার। মেঘের এত ভালো একটা দিন, আনন্দের দিন, সেটা আমি কেন নষ্ট করব বলো তো? আমি যখন তোমাকে ফোন করলাম তখন তুমি গাড়িতে ছিলে, তাহলে তখন তুমি বললে না কেন যে হসপিটাল যাচ্ছ? হ্যাঁ ময়ূরী হসপিটালে কেন গেছে? ওর কি শরীর খারাপ নাকি? ময়ূরীর কিছু হয়নি। কি হয়েছে? তুমি চুপ করো, একটুখানি কথা বলতে দাও। হ্যাঁ ময়ূরী বলো। আমার নিজের মাথাও ঠিকঠাক ভাবে কাজ করছিল না তখন, তাই। তোমার মাথা কাজ করছিল না নাকি ইন্টেনশনালি করেছো? আমি ইন্টেনশনালি এটা কেন করব? সেটা তো তুমি সব থেকে ভালো বলতে পারবে, কারণ যা করার তুমি করেছো। যাই হোক, ওদের বাড়িতে খবর দিয়েছো? নীলদের বাড়িতে? হ্যাঁ, ওরা এক্ষুনি এসে যাবে। ঠিক আছে, ফোন রাখো। 1 মিনিট ভাবি, তুমি আসবে? ভাবতে হবে। আচ্ছা ভাবি, মেঘকে কি আনবে? মেঘকে